আমাদের পরবর্তী অনুষ্ঠান নাট্যানুষ্ঠান নাটক। সত্যি মন দিয়ে দেখলে বুঝলে কিরকম যেন মনোমুগ্ধকর হয়ে যায় পরিবেশটা, তাই না? ঠিক বলছি তো? ভালো লাগে না? তাহলে আমরা এরপরে নাটকের অনুষ্ঠানে চলে যাই। সবাই প্রস্তুত নাচের পর নাটক দেখতে? হ্যাঁ না না? দর্শক প্রস্তুত যখন, আমরাও প্রস্তুত, আমাদের শিল্পীরাও প্রস্তুত, অভিনেতা অভিনেত্রীরাও প্রস্তুত। আমাদের পরবর্তী অনুষ্ঠান নাটক আলী বাবা 40 চোর। হ্যাঁ, এইবার যারা মঞ্চ কাঁপাতে আসছে তারা কিন্তু সব ছোট ছোট শিশু শিল্পীদের নিয়ে নাটক আলী বাবা 40 চোর। দাদা, আমি এসে গেছি। তুই এখানে? মা কোথায়? মা দেবলীনা আন্টির কাছে রিহার্সাল করতে গেছে। আর বাবা? বাবা নাটকের রিহার্সালে গেছে। জানিস না, সৃষ্টি সুখের উল্লাসের প্রোগ্রাম আছে। তাই তোকে আমার কাছে ছেড়ে দিয়ে গেছে? হ্যাঁ, বলেছে দাদার কাছেই থাকতে। দাদা, একটা গল্প বলো না। গল্প? না রে, প্লিজ দাদা। আচ্ছা ঠিক আছে, আজ তোকে আলী বাবার গল্প শোনাবো। অনেক দিন আগে কোন এক শহরে কাসিম ও আলী বাবা নামে দুই ভাই বাস করতেন। কাসিম ছিল বড় ব্যবসায়ী আর আলী বাবা ছিল গরিব। আলী বাবা জঙ্গলে কাঠ কেটে দিন কাটাতো। একদিন গভীর বনে ঘোড়ার আওয়াজ শুনে সে চমকে গিয়ে লুকিয়ে দেখতে লাগলো। চিচিং ফক, চিচিং ফক। চলো এই জিনিসগুলো আমরা ভেতরে রেখে দিয়ে আসি। চিচিং বন্ধ, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। ভয় কেঁপে উঠল আলী বাবা। সাহস করে সে গুহার দিকে এগিয়ে গেল। চিচিং ফক, চিচিং ফক, চিচিং ফক। হে আল্লাহ, এ কি তোমার মেহরবানি? কত সোনা! কিছু সোনা আমি নিয়ে যাই।
চিচিং বান, চিচিং বান, চিচিং বান। আলী বাবা রাতে তার বাড়ি ফিরে এলো। হ্যাঁ আল্লাহ, সদর তো নিচে হাতে বন্ধ করেছিলাম আমি। তুমি ঢুকলে কি করে গো? আর তোমার হাতে এগুলো কিসের বস্তা? এই বস্তাগুলো আল্লাহর দেওয়া ইনাম। না ধরো, এইগুলোকে ঘরে তুলি। ও মা, এইগুলো কি? এই যে সোনা, এই কি করেছো গো? শেষ পর্যন্ত চোর ডাকাতের দলে নাম লিখিয়েছো? জেনে রেখো, তেমন কোনো কাজ করিনি আমি। আজ সকালে বনে কাঠ কাটতে গিয়ে এইগুলো পেয়েছি আমি। না ধরো, এইগুলোকে ঘরে তুলি, তারপর সব তোমাকে খুলে বলছি। আলী বাবা সব ঘটনা খুলে বলল। ওহ, কত টাকা, কত সোনা, মোহর! উফ, আমরা আর গরিব থাকবো না, না গো, খুব খুব বড় লোক হয়ে যাব, তাই না? এই দেখি দেখি গুনে দেখি। দূর পাগলি, ওভাবে গুনে শেষ করতে পারবে নাকি? তাহলে পাশের বাড়ি থেকে একটা দাড়ি পাল্লা নিয়ে এসো, ওজন করে দেখতে হবে। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। শ্শ্, কিন্তু খুব সাবধান, কেউ যেন জানতে না পারে। আলী বাবার বউ সোজা আলী বাবার দাদা কাসিমের বাড়িতে যায়। কাসিমের বউ ভীষণ চালাক। তোমাদের দাড়ি পাল্লাটা একটু দেবে দিদি? এক্ষুনি দিয়ে যাব। ও মা, কি এমন সুলতান বাদশার ধন ঘরে এনেছে রে তোর স্বামী যে দাড়ি পাল্লার দরকার হলো? একটু কাজ ছিল দিদি। কাসিমের বউ একটু আটার ডেলা দাড়ি পাল্লার পিছনে লাগিয়ে দিল। উদ্দেশ্য, আলী বাবা যা কিছু ওজন করবে তা যেন পাল্লায় লেগে যায়। আলী বাবা সব সোনা দানা ওজন করে মাটিতে গর্ত করে পুঁতে রাখলো। আলী বাবার বিবি দাড়ি পাল্লা কাসিমের বউকে ফেরত দিয়ে গেল। এই যে দিদি, বড্ড দেরি হয়ে গেল, কিছু মনে করো না যেন। আলী বাবার বিবি ফিরে গেলে কাসিমের ধূর্ত বউ আটার সাথে সেঁটে থাকা সোনার মোহর দেখে ঈর্ষায় জ্বলে গেল। খুব চালাক তো! সোনার মোহর! এত টাকার মালিক সে, মনে শেষ করতে পারবে না, পাল্লা দিয়ে ওজন করতে হয়। ওরে বাবা, আমার কি হবে রে? কি হয়েছে তোমার? কাঁদছো কেন? দেখো, চোখ মেলে চেয়ে দেখো, তোমার গুণধর ভাইয়ের বাড়ি থেকে খয়রাতি এসেছে আমার ঘরে। তার ঘরে আজ টাকা রাখার জায়গা নাই, এত টাকা হাতে গুনতে পারে না, দাড়ি পাল্লা লাগে, আমার কাছে চেয়ে নিয়ে গেছে। তুমি যাও, তোমার ভাইকে জিজ্ঞাসা করো কোথায় পেলো সে এত মোহর। কাসিম সত্যি ঘটনা জানতে আলী বাবার বাড়িতে গেল। হিংসায় সেও জ্বলতে লাগলো। ব্যাপারটা কি? আমার সাথে তুই বড় লোকই দেখাতে চাস? কোন সাহসে? খোদা কসম, তুমি কি বলছো বড় ভাই? কিছুই বুঝতে পারছি না আমি। আলী বাবা, শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না, তুমি কিছু জানো না বলে ন্যাকাটি সাজলে তো আমি শুনবো না। দেখো, চিনতে পারছো এগুলো কোথা থেকে চুরি করেছো? বড় ভাই, সব খুদার মেহরবানি। তিনি দিলে ঘরে রাখা ঠাঁই হয় না, আর কেড়ে নিলে বাচ্চার ভান্ডারও শূন্য হয়ে যায়। আমার সাথে হেয়ালি করো না, সব ঘটনা খুলে বলো। আলী বাবা এরপর সব ঘটনা খুলে বলল। লোভে কাসিমের চোখ লক লক করে উঠল। পরদিন সকাল হতে না হতে কাসিম জঙ্গলের মধ্যে সেই গুহার সামনে হাজির হলো। কাসিম আনন্দে চিৎকার করে উঠল, কাসিমও সেই গুহাতে গেল? হ্যাঁ। চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং ফাক।
কোথায় সব ধনরত্ন আমার পায়ের তলায়। এইবারে আমায় বেরোতে হবে। কিন্তু ভাই যে কি কথাটা বলেছিল দরজা খোলার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলু ফাঁক। না না, এটা নয়, অন্য কিছু। লাউ ফাঁক, শশা ফাঁক, হ্যাঁ হ্যাঁ, চিরা ফাঁক। আল্লাহ, আমাকে মাফ করে দাও। আমি আর লোভ করবো না কখনো। আমাকে এই সোনার কারাগার থেকে মুক্তি দাও। আমায় মুক্তি দাও। কথায় আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। কাসিম সেই দুটি শব্দ ভুলে গেল। ইস, সত্যি লোভ করতে নেই। তারপরে কি হলো দাদা? তারপর চোরেরা যখন ফিরল তখন চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং ফাক। কি এখানে কি একজন শুয়ে আছে জানো? কি এই লোকটা এখানে ঢুকলো কি করে? কি করে এই গুহার সন্ধান পেল? আমাকে মাফ করে দাও, আমায় মাফ করে দাও। दुश्मन को खत्म करो। इसके लाश को बाहर में फेंक दो। কাসিমের মৃতদেহটা 6 টুকরো করে একটা বস্তায় ভরে পাহাড়ের সামনে ফেলে রাখলো। তারা আবার গুহার দরজা বন্ধ করে ফিরে গেল। ওদিকে কাসিমের বউ আনন্দে কাসিমের ফেরার জন্য অপেক্ষা করছিল। কিন্তু দিন শেষে রাত্রি হয়ে যায়, কাসিমের ফিরে আসে না। সে দৌড়ে আলী বাবার কাছে গেল। আলী, রাত শেষ হয়ে সকাল হলো, কিন্তু তোমার দাদা তো ফিরলো না। বড় চিন্তা লাগছে মনে। অত চিন্তা করো না ভাবি, আমি দেখছি। আলী বাবা সেই গুহার কাছে এলো। গুহার কাছে এসে চাপ চাপ রক্ত আর একটা বস্তা দেখে সে বুঝতে পারলো কি হয়েছে। ভাইজান, আলী বাবা বস্তা পিঠে চাপিয়ে বাড়ির দিকে রওনা দিল। ওদিকে আলী বাবার বাড়িতে মার্জিনা আর আব্দুল্লাহ কাজে ব্যস্ত ছিল। মার্জিনা আর আব্দুল্লাহ ওরা কে দাদা? মার্জিনা আর আব্দুল্লাহ আলী বাবার বাড়ির সব কাজ দেখাশোনা করত। মার্জিনা, মার্জিনা, ওই আপু এলো। মার্জিনা, তুই কি করছিস? চোখ কানের কি মাথা খেয়েছিস? দেখছিস না ঝাড়ু দিচ্ছে। তুই হাতে ঝাড়ু দিসনি রে, হাতে নোংরা লেগে যাবে। দেখবি দেখবি তোকেও কেমন ঝেঁটিয়ে বিদায় করবো, দেখবি। না না মর্জিনা, তার চেয়ে তুই বল, ছি ছি তা জঞ্জাল। না 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 মর্জিনা, না 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 মর্জিনা, কাটে রে তুই বল কি? ছিছি ইত্তা জঞ্জাল, ছিছি ইত্তা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিধে কর, যত আছে নোংরা সবই ঠ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। না 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 মর্জিনা, না 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 মর্জিনা, কাটে রে তুই বল ছিছি
इतना जंजाल छिछी इतना जंजाल मार झाड़ू मेरे झेटिए भी देखो মর্জিনা, মর্জিনা, এই রে মনির ডাকছে, চল চল যাই। এই তোরা একটু বস্তাটা ধরে নামা না। মর্জিনা তুই ধরিস না রে, তোর হাতে লেগে যাবে। দিন আমায় দিন মনিব। মরণ, আমি যেটা ভাবছি তাই কি সত্যি মালিক? মর্জিনা রে, আমি জানি তোর অনেক বুদ্ধি, তোকে এই বিপদ থেকে উদ্ধার করতে হবে। তুই তুই না একটা উপায় বল। দাদার দেহটাকে কবর দিতে হবে, কিন্তু পাড়ার লোকেরা এই টুকরো টুকরো লাশটা দেখলে সব জেনে যাবে। কি উপায়? আপনি চিন্তা করবেন না, আমি ভালো মুচি ডেকে এমন সেলাই করাবো যাতে কেউ সন্দেহ করতে না পারে। তার আগে সবার জানা দরকার কাসিম চাচার অসুখে মৃত্যু হয়েছে। ওগো তোমার কি হলো গো? তুমি কোথায় চলে গেলে গো? আপনি আপনি এখন কাঁদবেন না, আগে একটা ব্যবস্থা করি। পাড়ার লোকে জানলে সর্বনাশ হবে। কাসিমের বউ ব্যাপারটার গুরুত্ব বুঝে চুপ হয়ে যায়। মর্জিনা হাকিমের কাছ থেকে দাওয়া নিয়ে আসে। হাকিম সাহেব, হাকিম সাহেব, আমার চাচার বহুত বিমারি, বুকে কফ জমেছে, জলদি দাওয়া দিন মেহেরবানি করে। পরদিন সকালে মর্জিনা কাঁদতে কাঁদতে দাওয়াখানায় ঢুকে বলে, না হাকিম সাহেব, কোনো উপকার হলো না, রোগী আরো খারাপ হয়ে পড়েছে, আপনি আরো ভালো দাওয়া দিন। মর্জিনা এরপর ছুটল এক বৃদ্ধ মুচির বাড়ি। বাবা মুস্তাফা, আজ আমার একটা খুব দরকারি কাজ আছে, তবে হ্যাঁ, তার জন্য আমি তোমাকে একটা মোহর দেব। এই কাজ বলো বিবি সাহেব, আমি সব কাজ করতে তৈরি। কাজটা কিন্তু খুব গোপনীয়, কসম খেয়ে বলতে হবে শেখ, এই জিন্দেগিতে কাউকে কথাটা বলতে পারবে না। তবা তবা, আপনি বারণ করেছেন, সে কথা কি কাউকে বলতে পারি কখনো? তাহলেও বিশ্বাস নেই বাপু, আমি তোমার চোখ বেঁধে সঙ্গে করে নিয়ে যাব, আবার দিয়েও যাব। ঠিক আছে, তাই ভালো হবে। আমায় তুমি চোখ বেঁধে নিয়ে চলো। চলো বাবা মুস্তাফা। মর্জিনা এই গলি ওই গলি ঘুরিয়ে মুস্তাফাকে ঘরে নিয়ে এলো। বাহ, মর্জিনার বেশ বুদ্ধি তো। এই দেখো, এই লাশটাকে তোমাকে সেলাই করে জুড়ে দিতে হবে, যাতে কেউ কাটা বুঝতে না পারে। আমি তোমার হাতের কাজ জানি। হ্যাঁ না, আরো মোহর নাও। চিন্তা করবে না, এমন সেলাই করব কেউ বুঝতে পারবে না। মর্জিনা আবার মুস্তাফার চোখ বেঁধে এই গলি ওই গলি ঘুরিয়ে তাকে বাড়ি দিয়ে এলো। অবশেষে কাসিমের শেষকৃত্য সম্পন্ন হলো। ওদিকে সেই 40 চোর আর তাদের সর্দার ধন সম্পদ লুট করে গুহার কাছে ফিরে এসে কাসিমের বস্তাবন্দি লাশ না দেখতে পেয়ে চমকে গেল।
ওই বস্তাটা কোথায় গেল? দুশ্মনীরা দেখছি শেষ হয়নি। আমরা যাকে খতম করেছি সে যে একা নয়, আরো অনেকেই এ ডেরার সন্ধান জানে। খুঁজে বের করতেই হবে, শত্রুকে বাঁচিয়ে রাখতে নেই। যেভাবেই হোক তাকে খুঁজে বের করবই। শুনো, ওই পাশেরই কোনো গ্রামে ওরা থাকে। সবাইকে শেষ করতে হবে। কে খুঁজবে তাদের? আর জেনে রেখো, কোনো ভুল হলে আমি গর্দান নেব। আমি যাব, আমি সেই ঠিকানা খুঁজে বের করবো সর্দার। ছদ্মবেশে সেই চোরটা গ্রামের সব জায়গা ঘুরে ঘুরে এসে মুস্তাফা মুচির দোকানের সামনে এসে দাঁড়ালো। কি দেখছেন অবাক হয়ে? বাহ, এই বয়সেও আমার হাতের কাজ এত সূক্ষ্ম দেখছি। তা ফকির সাহেব, হাতের কাজ বলছেন? তা একটা মানুষকে টুকরো করে কেটে দিন, আমি এমন ভাবে সেলাই করে জোড়া দিয়ে দেব যে হাজার খুঁজলে আপনি তার জোড়া ধরতে পারবেন না। সে তোমার হাতের কাজের নমুনা দেখেই বুঝতে পারছি বহুত গুণী কারিগর তুমি। তবে মানুষকে জোড়া লাগানো অত সহজ নয় বাপু। বানিয়ে বলছি না ফকির সাহেব, এই কিছুদিন আগে একটি মেয়ে এসেছিল আমার দোকানে। আমার চোখ দুটো রুমাল দিয়ে বেঁধে নিয়ে গেছিল তার বাড়িতে। সেখানে গিয়ে আমি নিজে 6 টুকরো লাশ জোড়া দিয়েছি। তুমি তার বাড়ি দেখাতে পারবে না? মানে? এই নাও ধরো, এই মোহরটি রাখো। আপনি একটু বসুন, আমি এখনই আপনাকে নিয়ে বেরোচ্ছি। চোর মুচির চোখ রুমালে বেঁধে দেয়। মুচি এই পথ সেই পথ ঘুরে ঘুরে এক সময় সেই বাড়ির সামনে নিয়ে আসে। এই সেই মাকান। চোর মুচির চোখের বাঁধন খুলে দেয়, তারপর একটা চক্করে দিয়ে দরজার গায়ে একটা চিহ্ন এঁকে দেয়। মুচির হাতে আরো দুটো মোহর গুজে দিয়ে বলে, এই নাও তোমার বকশিস। শিলাম সাহেব। চোর ফিরে আসে জঙ্গলে, সর্দারকে সে সব কথা জানায়। আজ রাতেই ওদের আমরা শেষ করব। ওদিকে মার্জিনা দোকানে সওদা কিনতে বাড়ির বাইরে বেরোতেই দেখে ভাইয়ের দরজার বাইরে সাদা খড়ি মাটির চিহ্ন। সে বুঝতে পারে এর পিছনে নিশ্চয়ই কারোর খারাপ মতলব আছে। সে সব দরজায় অবিকল ওই একই ধরনের চিহ্ন এঁকে দেয়। বাহ, দারুণ কাজ করেছেন মার্জিনা। পরদিন সকালে ওই 40 চোরের দল আসে তাদের শেষ করতে, কিন্তু সব দরজায় একরকম দাগ দেখে ফিরে যায়। এই বিচকেল চোরটাকে দিয়ে আর পারি না, কি কাণ্ড করেছে দেখো। হ্যাঁ সত্যি, সর্দার একটা করে দাগ দিতে বলেছিল আর সব করে দাগ দিয়ে চলে গেছে। এখন আমরা বুঝবো কি করে? চল আমরা ফিরে যাই, সর্দারকে খবরটা দিই। তারা সর্দারের কাছে গিয়ে সব কথা খুলে বলল। না, একে আর কোনো কাজ দিতে হবে না। আমাদের দলে কি কেউ নেই যে আমাদের শত্রুর খোঁজ দিতে পারে? আমি আছি সর্দার, আমি সেই বাড়ি খুঁজে বের করবই। সর্দারের সেই চোরও খুঁজতে খুঁজতে সেই মুচির কাছে গেল। মুচি আবার তাকে একভাবে আলীবাবার বাড়ির সামনে নিয়ে গেল। এই নাও তোমার বকশিস। আমি এখানে এক অন্য চিহ্ন এঁকে দিই। মর্জিনা আবার ওই কাণ্ড দেখে সব দরজায় ওই চিহ্ন এঁকে দিল। পরদিন সকালে চোরগুলো সেই বাড়ির সন্ধানে ঘুরে ঘুরে এসে দেখে আবার সব বাড়ির দরজায় এক চিহ্ন। ওরা এটা দেখে অবাক হয়ে গেল। উফ, জানো গলদ ধাঁধা। হ্যাঁ ঠিক বলেছিস, সব দরজায় একই চিহ্ন এঁকে রেখেছে। বুঝবো কি করে কোন বাড়ি? আমাদের দলের লোকগুলো কোনো কাজে নেই,
চল ফিরে গিয়ে সর্দারকে সব বলি। হ্যাঁ তাই চল। সর্দার বুঝতে পারল এই কাজ এত সহজ নয়। এরপর সে নিজেই ছদ্মবেশে এলো। এরপর সর্দারের পালা। তারপরে কি হলো দাদা? একইভাবে মুচি তাকেও আলীবাবার বাড়ির দরজায় নিয়ে গেল। সর্দার একটি লাল চক্ষুরি দিয়ে দরজার গায়ে মোহর এঁকে দিয়ে গেল। আর যাওয়ার আগে আলীবাবার বাড়ির আশপাশের বাড়িঘর গাছপালা সব দেখে গেল। এবার আর চোখে ধাঁধা দিতে পারবে না, সেই বাড়ির ছবি মনে গেঁথে নিয়েছি। যাক, এবার তোমরা এক কাজ করো, বাজার থেকে বড় বড় মাটির জালা কিনে নিয়ে এসো। একটায় শুধু তেল ভরতে হবে আর বাকিগুলো খালি থাকবে, সেইগুলোতে তোমরা লুকিয়ে থাকবে। জো হুকুম সর্দার, আমরা তৈরি সর্দার। সেই সর্দার জ্বালাগুলোকে ঘোড়ার পিঠে চাপিয়ে নিয়ে সন্ধ্যার সময় আলীবাবার বাড়ির সামনে এলো। জালার ভেতরে চোর, ওরে বাবারে যা ভয়ঙ্কর। আমি এক সামান্য তেল ব্যবসায়ী মালিক। এই শহরে আমি একেবারে অচেনা, এই প্রথম এসছি। সন্ধে ঘনিয়ে এসছে আর এখন রাতটা কোথায় কাটাই এই সমস্যায় পড়েছি। যদি কিছু মনে না করেন, এইখানে কি আমি রাতটা কাটাতে পারি? আপনি পরদেশি মুসাফির, আমার ঘরে মেহমান হতে চান? হে, এই তো আমার পরম সৌভাগ্য। আপনি ভিতরে আসুন। মর্জিনা, ও মর্জিনা, দেখ কে এসেছে আমাদের ঘরে। মুসাফির মেহমান, খুব আদর যত্ন করবে। হ্যাঁ, আজ আমি নিজে হাতে সব রান্না করব মালিক। আপনি কি খাবেন মুসাফির? আমি নমক ছাড়া খাবার খাই, বাকি যা আপনি বানাবেন। ও, নমক খাবেন না? আচ্ছা ঠিক আছে। আলীবাবা মহামান্য অতিথিকে নিয়ে আদর আপ্যায়নে ব্যস্ত হয়ে রইল। জ্বালাগুলো বাড়ির উঠোনে রাখা হলো। আলীবাবা চলে গেলে চোর সর্দার জ্বালাগুলোর সামনে গিয়ে বলল, শোনো তোমরা, আমি যখন জ্বালার গায়ে ছোট একটা ঢিলছোড় আওয়াজ করব, তখন তোমরা জ্বালা থেকে একসাথে বেরিয়ে আজ এদের সবাইকে শেষ করতে হবে। ওদিকে মর্জিনা দেখে তার চিরাগে তেল ফুরিয়ে আসছে। সে ভাবে ঘরে তো এতগুলো তেলের জ্বালা আছে, একটু তেল সেখান থেকে নিলেই হবে। সে জ্বালাগুলোর কাছে যায়। একটা জ্বালার মুখ খুলতেই সে চমকে যায়। এই যে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। কি হচ্ছে রে? চুপ চুপ। শেষের জ্বালাতে তেলের সন্ধান পেয়ে তার চোখে মুখে বুদ্ধি খেলে যায়। শোন, আজ একটা বড় কড়াইতে এই সব তেলটা গরম করতে হবে। কেন রে, কত রান্না করবি রে আজ? অনেক বড় কাজ করতে হবে। মর্জিনা তেল গরম করে রাতের অন্ধকারে সেই গরম তেলকে এক একটা জ্বালায় ঢেলে দেয়। মুহূর্তে আর্তনাদ করে সেই চোরগুলি নিশ্চুপ হয়ে যায়। চোরেদের খেল খতম। ওদিকে সেই মুসাফিরের আপ্যায়নের সব ব্যবস্থা করা হয়। মর্জিনা তার মনোরঞ্জনের জন্য নৃত্য পরিবেশনের প্রস্তুতি নেয়। আপনি আসন গ্রহণ করুন, খাবার খান। আমাদের মর্জিনা যা নৃত্য পরিবেশন করে না, আপনি দেখে অবাক হয়ে যাবেন। বাহ, क्या बात। হায় হায় প্রাণ যাই প্রাণ যাই যাই প্রাণ যাই চোখ তারি যেন কাটারি দিল কোনে কোনে ভরে যাই হে হে যেন আগুন ফাগুন দশনে সেজেছে
মুসাফির আমাদের মেহমান। না মালিক, আপনি যাকে মেহমান মনে করছেন সে কোনো সদাগর নয়, সেই ডাকাত সর্দার। এই দেখুন, আর বাইরে যে তেলের জ্বালাগুলি দেখছেন সেগুলো সব চোরেরা আছে। আজ রাতেই আমাদের পুরো পরিবার ওরা শেষ করে দিত। সে কি? সেসব চিন্তা নেই, ওদেরও আমরা খতম করে দিয়েছি। বেটি, তুমি আমাদের সবার প্রাণ বাঁচিয়েছ। আজ থেকে আমার এই পরিবারের সব দায়িত্ব তোমার কাছে তুলে দিলাম। তুমি আমাদের আর বাদী নয়, এই পরিবারের একজন। তারপর থেকে আলী বাবা আর তার পরিবার সুখে শান্তিতে বাস করতে লাগলো। কেমন লাগলো আমার গল্প? খুব ভালো দাদা, তুই দারুণ গল্প বলিস। তোমাদেরও কেমন লাগলো আলী বাবার গল্প? এই ছোট্ট ছোট্ট শিশু শিল্পীদের জন্য আর একবার তালি হবে তো? হ্যাঁ, এরকম মিষ্টি মিষ্টি ডাকাত থাকলে কিন্তু ভালোই লাগে, কি লাগে না? নাটকটি দেখলাম এবং অবশ্যই উপভোগ করলাম। নাটক পরিচালনা ও চিত্রনাট্য অতনু চট্টোপাধ্যায়, নৃত্য পরিচালনায় শ্রীমতী দেবলীনা পাত্র।